নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-20টা আমরা হেরেই গেলাম এবং এই শেষ টি-20তে দেখা গেল শুধু হেরেই গেলাম না, অসহায়ের মতো আত্মসমর্পণ করলাম নিউজিল্যান্ডের এই টিমের বিপক্ষে। কি হলো ম্যাচটায়? কেন আমরা হারলাম? হারার তো কথা ছিল না। এই সিরিজটাও আমাদের করা উচিত ছিল বা আমাদের করাই দরকার ছিল। যে অর্থেই যেভাবেই ব্যবহার করেন না কেন, সিরিজটা যদিও আমরা হারিনি, তবে ভাগাভাগি করতে চাইনি। বৃষ্টি সবসময় সুবাতাস হয়ে আসে, কিন্তু ক্রিকেটে বৃষ্টি যে একটা গোলমাল তৈরি করে সেটা এই ম্যাচটা দেখলেই আমরা বুঝতে পারি। স্টার্টটা খুব ভালো হয়নি। আমি বলবো না বৃষ্টির আগে বাংলাদেশের পজিশন খুব ভালো ছিল, কিন্তু বৃষ্টির পরে যেটা ঘটলো সেটা হচ্ছে তাসের ঘরের মতো ভেঙে গেল বাংলাদেশ ইনিংস। এবং যেখানে বৃষ্টির আগেও যেটা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় সেটা হচ্ছে পাওয়ার প্লেতে ৩-৩টে উইকেট খুয়ে বসা। এটা কোনো ভালো ব্যাটিং লাইন আপের পরিলক্ষণ নয়, অন্তত নিউজিল্যান্ডের এই বোলিংয়ের বিপক্ষে। যেখানে বাংলাদেশের ভালো করার অপরচুনিটি ছিল, বাংলাদেশের ভালো করার দরকার ছিল। যেভাবে শুরু করেছিল সাইফ হাসান, তানজিদ তামিম, মানে শুরুর দিকটা আলোচনা করার মতোই ছিল, বা প্রথম ২ ওভার মনে হচ্ছিল ম্যাচটা একটা ভালো ম্যাচের দিকে যাচ্ছি। মানে যেখান থেকে আমরা চিটাগংয়ে শেষ করেছি বা যেই ম্যাচটা ভেস্তে গেল সেই ম্যাচটার যেভাবে রেসটা ছিল, সেই রেস থেকেই আমরা শুরু করেছিলাম। কিন্তু গল্পটা পরিবর্তন হয়ে গেল। কেননা তানজিদ হাসান তামিম প্রথম টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বেশ স্ট্রাগল করেছে এবং তার টাইমিং হচ্ছে না, সে বারবার স্ট্রাগল করেছে। সেই জায়গা থেকে সে আজকের ম্যাচে নেমেও সেই পুনরাবৃত্তি দেখতে পেলাম। স্ট্রাইক রোটেট করতে পারছে না, ইভেন দো ফুল ফ্রেশ টাইমিং হচ্ছে না। সাইফ হাসান ভালো শুরু করেছিল, ছোট্ট একটা ইনজুরি হ্যাম্পার করে দিল এবং লেফটেড শট খেলার প্রবণতায়। তবে যেখানে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন, যে জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি শেখার আছে, কিউএদের এই টিমটাও দেখেন ফিল্ডিং লাইন আপ বাংলাদেশের ভিত নাড়িয়ে দিয়েছে। তারা কিছু অসম্ভব ক্যাচ নিয়েছে এবং তারা বাংলাদেশকে ন্যূনতম কোনো সুযোগ দেয়নি। সেই জায়গাগুলো যদি ফলো আপ করেন, একটা ম্যাচের ভাগ্য নির্ভর করে অনেকটা ফিল্ডিংয়ের উপরে। আমরা যারা ক্রিকেট ভালোবাসি তারা সবাই ওই একটা সিনেমা সবাই দেখেছি, সেটা হচ্ছে এম এস ধোনি। এম এস ধোনি সিনেমায় ওই যে গল্পকারভাবে যেভাবে বলছে যে মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাপ্টেন হয়, তার ক্যাপ্টেন ইন্টারভিউতে বারবার বলা হয় যে একজন ব্যাটিং প্রতিদিন রান করবে না, সে মাঝে মধ্যে রান করবে, দলের জন্য কন্ট্রিবিউট করবেন, দলের জন্য জিতাবে এবং সে প্রতিদিনের তার একটা রেগুলারিটি আছে। একজন বোলার প্রতিদিন ৫ উইকেট নিবে না, তারপর তার একটা রেগুলারিটি থাকবে। কিন্তু একজন ফিল্ডার প্রত্যেকটা ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন ফিল্ডার প্রত্যেকটা ম্যাচে কাজ করে এবং সে প্রত্যেকটা ম্যাচের জন্য ১০, ১৫, ২০ রান সেভ করে, যেটা প্রতিপক্ষের ভিত নাড়ানোর জন্য কার্যকরী ভূমিকা পালন করে। সেই জায়গায় আজকের সেই ফিল্ডিংয়ের জায়গায় নিউজিল্যান্ড সেই কাজটাই করেছে বাংলাদেশের সাথে। যে ম্যাচটা হেরেছি সে ম্যাচটা হারার কথা ছিল না, কিন্তু এই ধরনের ম্যাচ হেরে সিরিজ ভাগাভাগি করা, এটা যদিও বাংলাদেশ ক্রিকেটের জন্য কাম্য না এবং নিউজিল্যান্ডের এই টিমের বিপক্ষে তো একেবারেই না। তো সেজন্যই যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে আগামী সিরিজ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে, খুব নিয়ারলি টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে ৮ তারিখ থেকে এবং এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ টেস্টে সম্ভাবনা দেখাতে পারলেই একটা ক্রিকেট জাতি বড় পজিশনে থাকে। আমাদের এখন বর্তমানে টেস্ট যে র‍্যাংকিং আমরা অবস্থান করছি ৯ নাম্বার র‍্যাংকিংয়ে, এটা মানে এটা একেবারেই কাম্য না। আমরা ওয়েস্ট ইন্ডিজের চাইতেও নিচে নেমে গেছি। তো টেস্ট ক্রিকেটকে ডেভেলপ করে বা আমাদের টেস্টের এই মুহূর্তে যে টিমটি রয়েছে, এই টিমটিকে একবারে নবীন টিম বলবো না। এই টিমটাও দিনে, দিনে অনেক টাইম পেয়েছে। আশা করব এই সিরিজের ভুল ত্রুটিগুলো আগামী সিরিজে শুধরে ওঠে মোটামুটি একটা ভালো পারফর্মের দিকে যাবে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে বাংলাদেশ নেক্সট ক্রিকেটে যে এশিয়ান টাইগার সেই রূপটা প্রদর্শন করবে।